ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা। আমরা প্রতিদিন এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, আজকাল আমরা প্রতিদিন ব্রেকিং নিউজ হিসেবে যেসব খবরগুলো দেই তাতে আমাদের মন ভালো হওয়ার মতো তেমন কোনো খবর থাকে না। মাঝে মধ্যে মন ভালো হওয়ার খবরও ব্রেকিং নিউজ হয়, যেমনটা হয়েছিল গতকাল আমরা দীর্ঘক্ষণ এই করোনার ভ্যাকসিন আবিষ্কারের একেবারে দ্বার প্রান্তে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেটি দীর্ঘক্ষণ চালিয়েছে এবং অনেকেরই খুব মন ভালো হয়েছে। আমরা গত 6 মাস প্রায় নানা রকমের এই করোনায় মৃতের সংখ্যা এত এত এইসব দেখতে দেখতে অনেকেই বিরক্ত। সেরকম একটি মন ভালো করা খবর নিয়েই আমরা আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রা সাজিয়েছি। আপনারা যারা এই করোনা কালেও একটু নড়ে চড়ে বসছেন, যারা দেখতে চান, যারা একটু স্বস্তি পেতে চান, তাদের জন্য এই করোনা ভ্যাকসিন নিয়ে কথা বলবো। ইতোমধ্যে জানি চীন এবং যুক্তরাজ্য অনেকখানি এগিয়ে গেছে করোনার ভ্যাকসিনের ব্যাপারে। অন্যান্য দেশও নানা রকমের চেষ্টা চালাচ্ছে। তার মধ্যে বাংলাদেশের চীনের তৈরি যে ভ্যাকসিনটি সেটি বাংলাদেশের ট্রায়ালের খবরও আমরা গতকাল দিয়েছিলাম। সেটির জন্য এখনও পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে নিশ্চিত করেনি যে বাংলাদেশ ফেজের যে ট্রায়ালটি সেটির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চীন এখনও অনুমতি পায়নি। সে যাই হোক, আমরা বাংলাদেশের একজন একটি ফার্মাসিউটিক্যাল তারা দাবি করেছে যে তারাও এই করোনার ভ্যাকসিন তৈরি করছে এবং সেটা নিয়েও বেশ কিছুদিন আগে মোটামুটি আলোচনা এবং কিছু সমালোচনাও দেখেছি, অনেক সোশ্যাল মিডিয়াতে নানান আলোচনা। সব কিছু ছাপিয়ে এই একটু আগের একটি খবর অনেক বেশি আলোচনার জায়গাটা নিয়ে নিল যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডাক্তার একে আবুল কালাম আজাদ তিনি পদত্যাগ করেছেন। এই বিষয়টি একটু আলোচনা করতে চাই। আলোচকরা যারা আছেন ভ্যাকসিন নিয়ে কথা বলবেন, সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন। আমরা পেয়েছি ঢাকা শিশু হাসপাতালের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সমীর কে সাহা, তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা সুইডেন প্রবাসী এপিডেমিওলজিস্ট এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার ফরহাদ আলী খানকে পেয়ে যাব কিছুক্ষণের মধ্যে। ডাক্তার ইসমাত কবির আমাদের সঙ্গে ইউকে থেকে যুক্ত হয়েছে, ইউকের জেরিয়াট্রিক মেডিসিনের স্পেশালিস্ট রেজিস্ট্রার। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ডাক্তার সীতেশ চন্দ্র বাসারকে সংযুক্ত করেছি এবং আছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম-এর মহাসচিব ডাক্তার এহতেশামুল হক চৌধুরী। অবশ্যই আমরা করোনার যে ভ্যাকসিন সেই ভ্যাকসিন নিয়েই কথা বলবো। তার আগে এইমাত্র কিছুক্ষণ আগে পাওয়া খবরটি নিয়ে একটু আলোচনা শুনতে চাই। ডাক্তার এহতেশামুল হক চৌধুরী একটা ছোট্ট ফেসবুক স্ট্যাটাস একটু পড়ে শোনাতে চাই। আমাদের অনেকেরই পছন্দের, অনেকেই আমরা চিনি তাকে, মারুফ রসুল, গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী, ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক, গবেষক। তিনি একেবারে কিছুক্ষণ আগে তার একটা ফেসবুক স্ট্যাটাসে লিখছেন যে করোনা মহামারীর সময়ে প্রকাশিত স্বাস্থ্য খাতের লেজে গোবরের অবস্থার অন্যতম কুশীলব স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ দয়া করে উইদিন কোর্ট পদত্যাগপত্র দিয়ে প্রমাণ করেছেন দায়িত্বে অবহেলার কারণে তাকে বরখাস্ত করার ক্ষমতা কারো ছিল না। একে পদত্যাগপত্র বলবো নাকি দায়মুক্তি পত্র বলাই ভালো? একটু প্রশ্নবোধক দিয়ে আমি ডক্টর এহতেশামুল হক চৌধুরী আপনার কাছে রাখছি এই প্রশ্নটি। ধন্যবাদ আপনাকে। অনেক ঘটন প্রতিবেশী একজন অভিযুক্ত বিতর্কিত ব্যক্তি সরে গেলেন। স্বাস্থ্য ব্যবস্থা একটি আশার আলো দেখা যাচ্ছে, লাইট এট দি এন্ড অফ দি টানেল। তিনি পদত্যাগ করলেন নাকি তিনি দায় মুক্তি নিলেন সেগুলো পরের বিষয়। বিষয়টি হলো তিনি চলে গেছেন, তিনি পদত্যাগ পত্র দাখিল করেছেন। এখন রাষ্ট্রের কিন্তু দুটো দায়িত্ব। প্রথম দায়িত্ব যেটি হলো স্বাস্থ্য ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে, একজন যোগ্য দেশপ্রেমী ব্যক্তিকে সেখানে বসাতে হবে এবং তাকে সহযোগিতা করার জন্য
তার অসংখ্য ওয়ার্কিং পারফরম্যান্স বা পার্টনার্সকে তার সাথে সংগঠিত করে। দেশপ্রেমিক এই জন্যই বললাম, আমাদের কাছে মনে হয় যে ব্যক্তি দেশপ্রেমিক নয় সেই এক দুর্নীতিবাজ এবং স্বেচ্ছাচারী হয়ে ওঠে। আমাদের সদ্য পদত্যাগী আমাদের মহাপরিচালক স্বাস্থ্য ব্যবস্থা, তার দিকে তাকালেই সেটি মনে হয়। আমার কাছে মনে হয় তিনি একজন দেশপ্রেমী ব্যক্তি ছিলেন না। আর দ্বিতীয় যেটি রাষ্ট্রের দায়িত্ব সেটি হলো, যে ব্যক্তি অসংখ্য দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে পদত্যাগ করেছেন তাকে দেশের প্রচলিত বিচারের মুখোমুখি করা। আমরা শুধুমাত্র শাহেদ এবং সাবরিনাকে নিয়ে মেতে থাকবো না, আমরা এখন দেখতে চাই ডক্টর যে আয়না, একজন আমি এটিএন নিউজে পদত্যাগী পরিচালক, মহাপরিচালক যিনি অসংখ্য দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, আমরা প্রত্যেকটা পিসমিল অফ দি স্টোরি আমরা সেখানে সরকার বিবেচনা করবেন, কারণ রাষ্ট্রের কাছে সরকারের আমি একটু আপনার কাছে একেবারে স্পেসিফিক জানতে চাই। ডক্টর এহতেশামুল হক চৌধুরী, আপনি বললেন অনেক অঘটন ঘটন পটিয়সী, এবং এটা কি অনেকটা নিশ্চিত হয়ে বলছেন? আর অনেক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, সেটারও কি কোনো প্রমাণ আছে কি না? একজন লোক সরে গেলেই কি স্বাস্থ্য খাতের যে একটা লেজে গোবরে হজবরল অবস্থা সেইটা একেবারে ঠিক হয়ে যাবে? আর আপনি কতখানি নিশ্চিত যে একটিমাত্র লোকের অঙ্গুলি নির্দেশেই এই স্বাস্থ্য খাতটি পুরা দুর্নীতিতে জর্জরিত, এখানে আর কোনো শাখা প্রশাখা, অন্য অনেক লম্বা সময় ধরে চলে আসা অব্যবস্থাপনা, সেগুলো কিছুই নেই? দেখুন, আপনাকে আমি আমার আগের বক্তব্যে সেইগুলোর খণ্ডিত অংশ আমি বলেছি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় গত 30 বছর ধরে যে ব্যবস্থাপনা সেগুলোকে ঢেলে সাজাতে হবে, সেখানে কোনো বিতর্ক নেই। আমাদের একটি কমিশন করতে হবে, সেই কমিশনে সকল স্টেক হোল্ডার যারা আছেন, এখানে মিডিয়ার কর্মী, স্বাস্থ্যকর্মী, লয়ার্স, অর্থনীতিবিদ, দেশের জনদরদি, জনপ্রতিনিধিরা সকলে মিলে একটা প্রস্তাবনা দিবেন কিভাবে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন হতে হবে। কিন্তু দেখেন, যিনি স্টুয়ার্ডশিপে থাকেন, যিনি লিডার অফ দি টিম থাকেন, তাকেই কিন্তু সকল দায় দায়িত্ব নিতে হয়, এবং তার অঙ্গুলি হেলনেই কিন্তু নিচের দিকেও যে নিচের দিকে যারা তারা তার অঙ্গুলি হেলনেই কিন্তু তার পথে, তার শিখায় দেওয়া পথে নির্দেশিত হয়ে তারা কাজ করে। এখানে মূলত আমরা তিনজন ব্যক্তি যে একটি পুরা স্বাস্থ্য খাত দেখভাল করেন, তিনি মন্ত্রী, তিনি তিনি মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এই তিনজন ব্যক্তি কিন্তু ডিসিশন মেকারস এন্ড ইমপ্লিমেন্টার, আর বাকিরা ওই কর্তার আদেশে তারা। এই তিন নেতাকে যদি মানে এই লিডারশিপের তিনজনের কথা বলেছেন, তিনজনকে যদি আপনাকে সিরিয়াল করতে বলি, কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয়? মানে যদি আপনার উত্তর তৃতীয়ই, যদি মহাপরিচালক যদি থার্ড হয়, মানে তার প্রোটোকল অনুযায়ী, তার অর্গানোগ্রাম অনুযায়ী, তাহলে তৃতীয় জন চলে গেলে কি লিডারশিপ ঠিক হয়ে গেল? তৃতীয় জনের কি এত ক্ষমতা থাকে? ধন্যবাদ আপনাকে। আপনারা সাংবাদিকরা আসলে খুব কৌশলী থাকেন, আমার কাছ থেকে বিষয়টা আপনি খুলাসা করে নিতে চান। তা তো আমি অবশ্যই, খুলাসা একদম। করেই বলি, মন্ত্রণালয় এবং অধিদপ্তরের সর্বময় দায়িত্বের মালিক মন্ত্রী, এবং তাকে সকল দায়িত্ব ইনহেরিট করতে হয় যদি আপনি তাকে রেসপন্সিবল এবং অ্যাকাউন্টেবল করেন। শব্দটা আমি বলছি যদি আপনি করেন। সচিবকেও রেসপন্সিবল অ্যাকাউন্টেবল করতে হবে, তিনি দ্বিতীয় ব্যক্তি। তারা মন্ত্রণালয় হলো রেগুলেটরি অথরিটি, আর স্বাস্থ্য অধিদপ্তর হলো ইমপ্লিমেন্টিং অথরিটি। আবার কিছু কিছু কাজ আছে যেটা স্বাস্থ্য অধিদপ্তরের এককভাবে নিয়ন্ত্রণে, যেখানে মন্ত্রণালয় কোনো ছোঁয়া নেই। সব মিলিয়ে স্বাস্থ্য ব্যবস্থার বহুলাংশ নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য অধিদপ্তর। এখন তৃতীয় ব্যক্তি কেন প্রথমে পদত্যাগ করলেন সেটি আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয় হলো কারা কারা সমস্ত ব্যবস্থাপনায়, অব্যবস্থাপনায়, দুর্নীতিতে, উদাসীনতায় সবাইকে ঝুঁকির মধ্যে ফেলার কারা কারা দায়িত্ব ছিলেন, সবাইকেই আমরা দেখতে চাই। জাতি হিসাবে, স্বাস্থ্যকর্মী হিসাবে আমাদের দেখার দায়িত্ব আছে। সেটা সদস্য সরকারের বিষয়, রাষ্ট্রের বিষয়। আমার মনে হয় নিজ থেকেও যদি আপওয়ার্ডস দেয় মন্দের কি, একজন তো সরে গেলেন, টিমটা তো ভেঙে গেল, সিন্ডিকেটটা তো ভেঙে গেল। সুতরাং বাকি যারা আছেন তারা সূর্যের আলোর মতো উদ্ভাসিত হবেন এবং সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, সেটা আমি মানে তার মানে অধিদপ্তরের প্রধান যদি সরে গেলেই কি পুরা মন্ত্রণালয়ের সকল এই লেজে গোবরে অবস্থা, দুর্নীতি, অব্যবস্থাপনা, সেগুলো ঠিকঠাক হয়ে যাবে? একটা তো মন্ত্রণালয় আর একটা অধিদপ্তর। জি, 50% তো কমে যাবে।
আচ্ছা 50% তো আপনি কমে যাবে। একটা পুরো অংশ থেকে 50% তো কমে গেল। একটা জিনিস মনে রাখা দরকার আমাদের, ওই যে একটা ইংরেজিতে ফ্রেজ আছে, ইউ ক্যান মেক এ ফিউ পিপল ফর এ ফিউ টাইম, ইউ ক্যানট মেক অল দ্য পিপল ফুল ফর দ্য অল দ্য টাইম। আপনি সকল মানুষকে সকল সময়ের জন্য বোকা বানানো যাবে না। সুতরাং আমি আগেই বলেছি, এই রাষ্ট্রের প্রতি, এই সরকারের প্রতি, এই প্রধানমন্ত্রীর প্রতি, এই দেশের মানুষের অনেক আশা ভরসা প্রত্যাশার জায়গা। তিনি সঠিক কাজটি করবেন। তো আমি মনে করব যে আবুল কালাম আজাদ বিলম্বে করেছেন, তারপরেও তিনি সঠিক কাজটি করেছেন। তবে সেখানে বলার অপেক্ষা রাখে না যে তার সকল দুর্নীতি, তার বিরুদ্ধে যত ধরনের অভিযোগ এসেছে, সব অভিযোগ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো সমাধান করে তাকে বলা হোক যে তিনি খালাস, তার বিরুদ্ধে কোনো অভিযোগ সত্যতা নাই। অথবা তিনি যদি অভিযুক্ত হন, দেশের প্রচলিত আইনে যেভাবে সাবরিনা অভিযুক্ত হওয়ার পথে তার বিরুদ্ধে তীর ছুটেছে, যেভাবে শাহেদের ক্ষেত্রে তীর ছুটছে, আমরা দেখতে চাই কারা কারা এই সকল সংঘবদ্ধ চক্রের সাথে জড়িত। তিনি মন্ত্রণালয়ের সর্বোচ্চ ব্যক্তি হলেও সেখানেও আমাদের তো বলার কিছু নেই। আমরা সবাইকে সূর্যের আলোর মধ্যে আমরা দেখতে চাই কারা কারা স্বাস্থ্য ব্যবস্থা এই অবস্থাপনা এবং এই সরকারের নন্দিত সরকারকে বিব্রত করা, স্বাস্থ্য কর্মীদের বিব্রত করা, সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থা থেকে ভুলুটন্ত করা, সবকিছুর দায় দায়িত্ব কিন্তু তাদেরকেই নিতে হবে। যারা যারাই জড়িত তাদেরকেই নিতে হবে এবং সেটাই আমরা দেখতে চাই। আচ্ছা, আর অ্যাসোসিয়েশন হিসেবে মানে আপনারা আপনি একটি অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং এইটা স্বাস্থ্য ব্যবস্থাপনার সঙ্গে আপনারা কি প্রেশার গ্রুপ, আর প্রেশার গ্রুপ হলে কোন বিষয়ে আপনারা প্রেশার দেন? এখানে আমার দ্বিমত আছে। আমরা কোনো অবস্থায় প্রেশার গ্রুপ না। প্রত্যেকটা দেশেই কিন্তু ন্যাশনাল মেডিকেল অ্যাসোসিয়েশন আছে। বাংলাদেশে কিন্তু এটা একটা উদ্ভট কোনো সংগঠন নয়। সেই মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রথম কাজই যেটা হলো সেটা হলো সংগঠনের যে সকল সদস্যরা আছেন তাদের স্বার্থ, তাদের সম্মান, তাদের যাবতীয় বিষয় দেখভাল করা। আর দ্বিতীয় যেটি বিষয় হলো সেটি সরকারের স্বাস্থ্য ব্যবস্থায় সময় সময় সরকারকে পরামর্শ দেওয়া। সারা পৃথিবীর মেডিকেল অ্যাসোসিয়েশন গুলোর এই কাজ। আমরাও সরকারকে সময় সময় পরামর্শ দেওয়ার চেষ্টা করি ভালো কাজের, কিন্তু উই আর নট দি ইমপ্লিমেন্টিং অথরিটি। এটা সরকারের বিষয়, রাষ্ট্রের বিষয়, মন্ত্রণালয়ের বিষয়, তারা আমাদের কথা। তার মানে যে সময় সময় পরামর্শ আপনারাও দিতে পেরেছেন অথবা পারেননি? যদি না পেরে থাকেন তাহলে কেন পারেননি? সংগঠনের যদি পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য ব্যবস্থার এই অবস্থা, মানে এই অবস্থা, তাহলে কি আপনারা খুব ভালো পরামর্শ দিতে পারেননি? আমরা যেটাকে আমরা লে পার্সন, আমরা এতটা স্বাস্থ্য ব্যবস্থাপনা ইত্যাদি এগুলো কিছুই জানি না, চিকিৎসাও জানি না, কিন্তু আমরা বুঝতে পারি এই করোনা এসে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে লেজে গোবরে অবস্থা, দুর্নীতি একেবারে রন্ধে রন্ধে, খুব অস্বাস্থ্যকর স্বাস্থ্য ব্যবস্থাপনা আমাদের। তো সেখানে কি আপনাদের এই পরামর্শের কোনো ভূমিকা আছে? দেখুন, আপনি যেটা বলেছেন সেটাও আমি যদি মনে করি একটা প্রবেবল বিষয়, যে আমরা যে পরামর্শ দিয়েছি তাদের চেয়েও তারা যারা স্বাস্থ্য ব্যবস্থা চালনা করেন তারা আমাদের চেয়েও বুদ্ধিমান, আমাদের চেয়েও পণ্ডিত ব্যক্তি, আমাদের চেয়েও বিজ্ঞ ব্যক্তি, সেটা হতে পারে। আপনি যেটা প্রথম বলছেন প্রবেবল। সেকেন্ড প্রবেবল হলো আমরা যেটা বলেছি সেটার বোধগম্যতা, তারা বুঝার ক্ষমতা তারা ধারণ করেন। হ্যাঁ, আর তৃতীয় যেটি বিষয় হলো তারা মনে করতে পারেন যে না আমরা যা বুঝছি সেটাই সর্বোচ্চ, তোমরা আবার কি বলবে, অনেক কিছুই হতে পারে। কিন্তু আমাদের যে কাজটি আমরা সঠিকভাবে করেছি, মৌখিকভাবে পরামর্শ দিয়েছি, লিখিতভাবে পরামর্শ দিয়েছি, সাক্ষাতে পরামর্শ দিয়েছি, টেলিফোনে পরামর্শ দিয়েছি, মিটিং এ কথা বলেছি, সবাই বলেছি দুর্নীতির বিষয়ে, স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ে, স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর বিষয়ে, স্বাস্থ্য ব্যবস্থার অর্গানগ্রাম, 40 বছরের গুণে ধরা স্বাস্থ্য ব্যবস্থা যে 16 কোটি মানুষ, 17 কোটি মানুষের, যেখানে 2 কোটি মানুষের স্বাস্থ্য ব্যবস্থা, 3 কোটি মানুষের স্বাস্থ্য ব্যবস্থা, 5 কোটি মানুষের স্বাস্থ্য ব্যবস্থা, যে 16 কোটি মানুষের স্বাস্থ্য ব্যবস্থা কোনোভাবেই আপনি উন্নয়ন করতে পারবেন না। শুধুমাত্র চিকিৎসকদের দায়বদ্ধ করতে পারবেন, দায়ী করতে পারবেন, গণমাধ্যমে দায়ী করতে পারবেন, সরকার দায়ী করতে পারবে, তাতে করে কিন্তু ওই যে গাধাকে আপনি টিকে ওই নদীর ধারে নিতে পারবেন, নদীর খোলা জল খাওয়াতে পারবেন না, পানি খাওয়াতে পারবেন। আমাদের পিছনে যতই ব্যত্যাঘাত করুন স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে। অনেক ধন্যবাদ। থাকবেন নিশ্চয়ই আমাদের সঙ্গে একটা ছোট বিরতি। আমরা আসলে করোনা ভ্যাকসিন নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে যে ব্রেকিং নিউজটি চলছে, নিশ্চয়ই একটি 24 ঘন্টার খবরের চ্যানেলে মূল খবরটি নিয়ে আমরা এই অনুষ্ঠানে সচরাচর আলোচনা করে থাকি। এখনকার মূল খবর আসলে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি তিনি পদত্যাগ করেছেন, তাকে সরিয়ে দেওয়া হয়নি, টার্মিনেট করা হয়নি, তিনি সরে গেছেন। এই বিষয় নিয়ে আমরা আরও একটু হয়তো শুনবো, অন্যান্য আলোচকরা আছেন, কিন্তু মূল আলোচনার বিষয় ভ্যাকসিন, অর্থাৎ আমরা একটু আশার কথা নিয়েই আলোচনায় থাকতে চাই। একটা ছোট্ট বিরতি।
ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা করোনা ভ্যাকসিন এই শিরোনামে আমরা কথা বলছি। শুরুতেই জানিয়ে রেখেছি যে আমরা আসলে একটু এই করোনার সময় যতটা শঙ্কিত থাকি, কপাল কুঁচকে টিভি দেখি, ভালো ভালো খবর আসলে অনেক বেশি খুশি হই। ভ্যাকসিনের খবরটা আমাদেরকে অতটাই খুশি করেছে, সেই খুশির খবরটি নিয়ে আলোচনা করতে চাই। তার মধ্যে একেবারেই ব্রেকিং নিউজ যেটি চলছে এই মুহূর্তে এটিএন নিউজের পর্দায় স্ক্রলে আমরা যেটা দেখছি, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আবুল কালাম আজাদের পদত্যাগ, সেটা নিয়ে কথা শুনছিলাম। ডাক্তার এহতেশামুল হক চৌধুরী তিনি আরও কিছু যোগ করবেন হয়তোবা, কিন্তু আমরা যদি মূল বিষয়ে একটু যাই, করোনা ভ্যাকসিন এবং আমরা কখন পাবো, আর এই খুশির সংবাদটি নিয়ে যেহেতু আলোচনা করব, সহকর্মী সাদাত হাবিবি সেতু গতকাল এই বিষয় নিয়ে একটি রিপোর্ট করেছিল, আমরা একটু দেখে নেই। পুরো বিশ্বই হন্যে হয়ে খুঁজছে করোনা থেকে বাঁচার উপায়। দুরারোগ্য এই করোনা প্রতিরোধে বিশ্বে 200 ভ্যাকসিনের উদ্ভাবনের চেষ্টা চলছে। বিপরীতে মাত্র 14টি মানুষের শরীরে পরীক্ষা হয়েছে, যার মধ্যে সবচেয়ে এগিয়ে যুক্তরাজ্যের অক্সফোর্ড আর যুক্তরাষ্ট্রের মডার্না। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও আস্থা দেখছে অক্সফোর্ড আর অ্যাস্ট্রাজেনেকার তৈরি সারা গিলবার্টের ভ্যাকসিনটির দিকে। We need effective vaccines. এমন পরিবেশে সোমবার আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যান্সেটে অক্সফোর্ডের ভ্যাকসিনটির প্রথম ও দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল জানানো হলো। প্রতিবেদন অনুসারে এটির প্রথম ডোজে 56 দিন পর্যন্ত শক্তিশালী অ্যান্টিবডি উৎপাদন ও টি সেল রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়। দ্বিতীয় ডোজে এই ফল আরও বেশি হতে পারে। এর সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া থাকলেও সাধারণ প্যারাসিটামলে তা কেটে যাবে। যদিও এখনও 55 বছরের বেশি বয়স্কদের উপর এই ভ্যাকসিনের প্রয়োগ নিয়ে আরও গবেষণার প্রয়োজন দেখছেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা। মূলত পরীক্ষার এই ধাপে গবেষণাগারে ভ্যাকসিনটির রোগ প্রতিরোধ ক্ষমতা পরিমাপ করা হয়। এখন দেখার বিষয় ভ্যাকসিনটি সংক্রমণ থামাতে পারবে কিনা। প্রথম ধাপের পরীক্ষার ফল আশাব্যঞ্জক। আমাদের ভ্যাকসিনটি মহামারী ঠেকাতে পারবে কিনা তা নিশ্চিত হতে আরো অনেক কাজ বাকি আছে। একটি কম দামি সহজলভ্য ভ্যাকসিন যাতে দ্রুত মানুষের কাছে পৌঁছানো যায় তার সব চেষ্টাই করা হচ্ছে। এই ভ্যাকসিনটি কোভিড-19 সংক্রমণের বিরুদ্ধে কতটা কার্যকর সুরক্ষা দেবে এবং কতদিন পর্যন্ত সুরক্ষা পাওয়া যাবে তা নিশ্চিতভাবে জানতে আমাদের আরও গবেষণা প্রয়োজন। 1077 জন মানুষের উপর এই ভ্যাকসিনের 2 দফা পরীক্ষার পর আজ এই তথ্য জানানো হলো অক্সফোর্ডের পক্ষ থেকে। আর যুক্তরাজ্য এরই মধ্যে অক্সফোর্ডের এই ভ্যাকসিনটির 10 কোটি ডোজ অর্ডার করে রেখেছে। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। আমি ডক্টর ইসমত কবিরের কাছে একটু শুরুতেই যেতে চাই। 1077 জন আর মহামারী ঠেকাবে, অনেকগুলো পয়েন্ট এখানে এসেছে। আপনি মনে করেন কিনা যে এই 1077 জনের উপরে এবং তাদের যাদের উপরে পরীক্ষা চালানো হয়েছে তাদের সকলেরই বয়স 55 বছরের মধ্যে, তার চেয়ে বেশি বয়সী মানুষের উপরে এই গবেষণা চালানো হয়নি। কতখানি আশা করতে পারি, কতখানি ফলপ্রসূ হবে এটার মানে সম্ভাবনা, নাকি আমরা এরকম একটি করোনার সময় খুব খারাপের মধ্যে একটা খড়কুটো পেলেও অনেক বেশি উচ্ছ্বসিত হচ্ছি? ধন্যবাদ। আমি যুক্তরাজ্য থেকে এটিএন নিউজের সকল দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি। এটা একটা আমাদের গর্বের জায়গা। আমাকে এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে সারা বিশ্বই তাকিয়েছিল এরকম একটা ভ্যাকসিনের সুখবরের জন্য, যেটা আমরা সোমবার পেয়েছি দি ল্যান্সেটে প্রকাশিত বৈজ্ঞানিক নিবন্ধের মাধ্যমে। আপনি ঠিকই বলেছেন যে এটা 1077 জন সুস্থ দেহের, যেহেতু এটা দ্বিতীয় পর্ব এবং প্রথম পর্বের সম্মিলিত রিপোর্ট, সম্মিলিত গবেষণা। এখানে 1077 জনের উপরই গবেষণা করা হয়েছে এবং যারা ছিলেন 18 থেকে 55 বছর বয়সের সুস্থ, এবং এদের 90% ছিলেন শ্বেতাঙ্গ, এবং এটা সীমাবদ্ধ ছিল শুধু ইংল্যান্ডে, ইভেন স্কটল্যান্ডেও ছিল না। এগুলোর 50% ছিলেন, প্রায় 50% মহিলা, 50% পুরুষ। তো
তো সেদিক থেকে চিন্তা করলে যে এটা দ্বিতীয় পর্যায় হিসেবে, দ্বিতীয় পর্ব হিসেবে ঠিকই আছে, কারণ এটার উদ্দেশ্য ছিল যে এটা কোনো জটিল কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা, এটা সত্যি সত্যি কার্যকরী কিনা এবং এটা নিরাপদ কিনা। এদিক থেকে এটা আমরা যে ফলাফল পেয়েছি সেটা আশাব্যঞ্জক, উৎসাহব্যঞ্জক। কেননা দেখা গেছে সত্যি সত্যি এটা নিরাপদ, কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। যে মামুলি পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হয়েছে তার মধ্যে ছিল জ্বর ভাব লাগা, গা ম্যাজম্যাজ করা এবং মাথা ব্যথা এবং কিছুটা অবসাদ, এবং এগুলো যারা প্যারাসিটামল আগে খেয়েছিলেন তাদের মধ্যে এগুলো ছিল কম, সুতরাং সেটা খুবই মামুলি। আর ল্যাব পরীক্ষার দিকে যদি আমরা তাকাই, শুধু রক্তের মধ্যে নিউট্রোপেনিয়া বা নিউট্রোফিল নামে একটা কোষ, সেটা কিছুদিনের জন্য, কিছুক্ষণের জন্য এটা কমে গেছে। এগুলো ছাড়া আর কিছু হয়নি। আর যদি কার্যকারিতার দিকে আমরা তাকাই, এটা খুবই আশার থেকেও আমি বেশি। আমাদের 3টা উদ্দেশ্য ছিল: নিরাপদ কিনা, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, সেগুলো ইতিমধ্যে বলেছি। কার্যকারিতার ক্ষেত্রে দেখা গেছে যে 90% ক্ষেত্রেই এটা ভালো কার্যকর। আমরা যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার 2 অংশ ধরি, একটা হলো কোষ নির্ভর, একটা হলো রাসায়নিক অ্যান্টিবডি নির্ভর এবং টি সেল নির্ভর, যেটা কোষ নির্ভর রোগ প্রতিরোধ ক্ষমতা, দুটোতেই 90% উপরে এটা কার্যকারিতা প্রমাণিত হয়েছে। শুধু তাই না, এই 3টা কাজের সাথে সাথে আমরা আরো বড় কিছু সম্ভাবনা দেখছি। একটা হলো এই যে নতুন প্রযুক্তির ভ্যাকসিন, টিকা, এটা যে কাজ করে, এটা যে ভেক্টর বেসড একটা ভ্যাকসিন, এটা যে কাজ করে এটা আমরা জানলাম। এবং এতে করে কি হচ্ছে, এটা খুব স্বল্প ব্যয়ে, আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি যে আমরা নিউজে শুনেছি যে 10 কোটি ভ্যাকসিনের অর্ডার হয়ে গেছে। জি, আমি একটু পরিষ্কার হতে চাই, ভেক্টর বেসড এটা মানে এই জায়গাটা কি একটু আমাদেরকে সহজ করে বুঝিয়ে দেবেন, কি ভেক্টর লাগে এটাতে? এটা একটা চমৎকার প্রশ্ন আমি বলবো। এতকাল আমরা জানতাম টিকা বলতেই বোঝা যাচ্ছে যে একটা জীবাণু, ব্যাকটেরিয়া বা ভাইরাসের অংশ, নিষ্ক্রিয় অংশ অথবা সক্রিয় অংশ অথবা নির্জীব ভাইরাস, এটাকে দাও। কিন্তু এক্ষেত্রে যেটা আমি বলবো যে নতুন এবং সারা জাগানো একটা প্রযুক্তি, এতে ব্যবহার করা হয়েছে যে একটা অ্যাডেনো ভাইরাস, সেটা শিম্পাঞ্জির অ্যাডেনো ভাইরাস, যেটা মানুষের এমনিতেই কোনো ক্ষতি করে না, ক্ষতি করারও সামর্থ্য নেই। এর জিনের মধ্যে, এর বংশগতির মধ্যে আমরা আমাদের যে করোনা ভাইরাসের যে অ্যান্টিজেনটা, যেটাকে আমরা বলি স্পাইক বা কাটা, সেটার জিনটাকে আলাদা করে বসিয়ে দিচ্ছে। তাতে করে এই অ্যাডেনো ভাইরাসটা ওই স্পাইক প্রোটিনটা তৈরি করছে। এই প্রযুক্তি কিন্তু আগে কখনো কোনো সফল টিকার মধ্যে ব্যবহৃত হয়নি। তো আমি একই সাথে বলতে পারি, তার মানে এই অ্যাডেনো ভাইরাসটা সংগ্রহ করতে হবে, বললেন শিম্পাঞ্জি থেকে? এটা অলরেডি সংগ্রহ করা ছিল। এটা নিয়ে প্রফেসর সারা গিলবার্ট প্রস্তুত ছিলেন যে যখনই ডিজিজ এক্স আসবে, তার জিনের ম্যাপ আমি জানতে পাবো, তখনই এটার মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি এক কথা আমি বলবো, তিনি ওত পেতেছিলেন। তিনি 11ই জানুয়ারি দেখতে পেলেন যে অনলাইনে জেনেটিক কোড চলে এসেছে নতুন SARS-CoV-19 এর। এটা থেকে উনি স্পাইক প্রোটিনের জিনটুকু নিয়ে ওখানে সংশ্লেষ করে দিয়েছেন। তার মানে এই ভেক্টরটা তৈরি ছিল এবং কোনো না কোনো ভাইরাস তারপরে আসবে এবং সেখানে এটা দিয়ে একটা এক্সপেরিমেন্ট করা হবে, এরকম একটা মানে একেবারে সাজানো গোছানো জায়গায় ছিল ব্যাপারটি। হ্যাঁ, এই জন্যই উনি এতটুকু আত্মবিশ্বাস পেয়েছেন। শুধু তাই না, ইতিমধ্যে মার্স-কোভিতেও করা হয়েছে ফেজ 1 ফেজ 2 ট্রায়ালে। এটা যদিও এটা এখনো কার্যকর ভ্যাকসিন আসেনি বা দরকার হয়নি। সেজন্য আমি একই সাথে এটাও বলতে চাই যে এটা এই প্রযুক্তি তৈরি হওয়াতে এটা একটা কাটিং এজ প্রযুক্তি, এটা খুবই একটা, এতে করে ব্যয়ও অনেক কম হয়ে গেছে। তাতে করে আমরা এই 100-200 কোটি ভ্যাকসিন তৈরির কথা ভাবছি যে 1 বছরের মধ্যে সারা পৃথিবীর সব লোক ভ্যাকসিনের আয়তায় নিয়ে আসার মতো ডোজ তৈরি করার ক্ষমতা শুধু অ্যাস্ট্রাজেনেকারই আছে। অন্যান্যদের কথা তো বাদই, আমরা জানি যে আরো 200-রও বেশি ভ্যাকসিন তৈরির কাজ চলছে। এগুলো ছিল আমাদের এখানে কিছু মানে ধরেন যতটুকু প্রকাশ করা হয়েছে, যতটুকু প্রকাশিত হয়েছে, তার মধ্যেও কিন্তু তবে কিন্তু ইত্যাদি কিছু টাইম নিয়ে একটু কোনো ব্যাপার আছে। যে ধরেন অ্যাডিনো ভাইরাসটি ভেক্টর হিসেবে ব্যবহার করা হলো, এটা 14 দিনের পরে আস্তে আস্তে আসলে
অ্যান্টিবডি তৈরি করা শুরু করবে, আমরা সহজ ভাষায় অ্যান্টিবডি যেটা বুঝি। 14 দিনের মধ্যে যদি কোনো এই 55 বছরের মধ্যে 18 থেকে 55 বছর বয়সী আমরা যেটা ভ্যাকসিনটা নিলাম যদি করোনা দ্বারা আক্রান্ত হই তাহলে কি হবে? সে প্রস্তুত থেকেই যায়, এটা তো একটা থেকেই যায়। তো একটা অ্যান্টিবডির আগ পর্যন্ত তো আমাদের ঝুঁকি থেকেই যায়, কিন্তু তার থেকেও বড় কথাগুলো মানে সেই ক্ষেত্রে মানে আমরা তো ভ্যাকসিন ব্যাপারটা এরকমই বুঝি যে আমি যখন ভ্যাকসিনটা নেব তারপর থেকে তারপর মুহূর্ত থেকে আমি মোটামুটি সেফ। আমার যদি 14 দিন পর্যন্ত অ্যান্টিবডির জন্য অপেক্ষাই করতে চাই, এর মধ্যে করোনা কেন অন্য কিছু আক্রান্ত হতেও পারি, নাও হতে পারি, সেখানে সাফল্যের ব্যাপারটা একটু প্রশ্ন থেকে যায় না? আমি একটু ডক্টর সমীরের কাছ থেকে শুনে নিতে চাই, ডক্টর সমীর কে সাহা। জি। অনেক ধন্যবাদ। আই থিঙ্ক ডক্টর ইসমত খুবই সুন্দর করে বলেছেন এবং মানে একদমই ডিটেইল, এবং এই অ্যাডিনো ভাইরাসের ব্যাপারটা কিন্তু এই যারা এটা নিয়ে কাজ করছিলেন তারা বেচারারা মানে যতটা মন খারাপ হয়েছিল, বিকজ মার্চের জন্য তারা করার জন্য রেডি ছিলেন, কিন্তু আলটিমেটলি সেটা প্রয়োজন হয়নি, কিন্তু খুবই মোক্ষম সময়ে তারা এটাকে কিন্তু ব্যবহার করতে পেরেছে এবং সেটা আমাদের জন্য ভালো হয়েছে। আর যেটা হলো প্রশ্নটা সেটা হলো যে আমরা কিন্তু যেই ভ্যাকসিনই দেই না কেন, যেই মেকানিজমটা করে আমাদের এই অ্যাডিনো ভাইরাস যেটা করবে, অন্য ভ্যাকসিন গুলো কিন্তু এতটা সময় লাগে, কারো হয়তো বা এই 2-4 দিন বেশি লাগে, কারো 2-4 দিন কম লাগে। একটা জিনিস শুধু হলে কিন্তু আপনি এই সময়টা লাগবে না, সেটা হলো যে আপনি যদি মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করেন এবং অ্যান্টিবডি করে যদি আপনি ইনজেকশন দিয়ে দেন তাহলে হবে। সেটার একটা আরেকটু ক্রুড উপায় আছে, কিন্তু আমরা যখন প্লাজমা নেই, এই প্লাজমা কিন্তু হ্যাজ গট দ্যাট অ্যাডভান্টেজ, বিকজ প্লাজমাতে আপনি রেডিমেড অ্যান্টিবডি দিচ্ছেন, সেটা ইনজেক্ট করে দিলে আপনার কাজটা হয়ে যাচ্ছে। তাহলে কোনটা বেটার? মানে তাহলে অপশন মানে এটা সায়েন্টিফিক্যালি কোনটা আসলে বেটার? প্লাজমাতে একটা রেডিমেড অ্যান্টিবডি আছে, আর আমরা ভেক্টর বেস একটা ভ্যাকসিন নিলাম, 14 দিন অপেক্ষা করলাম, 14 দিন পরে 15তম দিনেও এই আমার অ্যান্টিবডি ওখানে শক্ত থাকলো কি থাকলো না, এবং জলবায়ু, আবহাওয়া, ভাইরাস লোড ইত্যাদি নানান কিছু তো থাকে, নানান প্রশ্ন তো থাকেই। আপনি যদি একটু আমাদেরকে একেবারে বিজ্ঞান ভিত্তিক কোনো ব্যাখ্যা দেন। একদম বিজ্ঞান ভিত্তিক ব্যাপারটা হলো, আপনাকে যখন আমি অ্যান্টিবডিটা দিচ্ছি, প্রিপেয়ার্ড কিন্তু একটা অ্যান্টিবডি দিচ্ছি, ওই অ্যান্টিবডিটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনার থেকে চলে যাবে, আপনার কাছে কিন্তু আর নেই। কিন্তু যখন আপনি ভ্যাকসিন দিচ্ছেন তখন কিন্তু আপনার শরীরে আপনি প্রতিরোধ ক্ষমতা তৈরি করছেন, এবং তারপরে অনেক ভ্যাকসিনই আপনি দেখবেন একবার আপনি ভ্যাকসিন দিচ্ছেন তো আপনার কিন্তু তার জীবনে ভ্যাকসিন নেওয়া লাগছে না। তার কারণটা হলো শরীরটা কিন্তু এই ভ্যাকসিনটাতে এখানে তো এই হিসাব বলছে না, এটা 56-58 দিন এরকম একটা টাইম স্প্যান বলেছে যে এটা ভ্যাকসিনটা দেবার পরে। আমরা আমি এক্ষুনি আপনাকে এটা বলে দিচ্ছি, সেটা হলো যে 56-57 দিন আমরা এই পর্যন্ত দেখতে পেরেছি। আমরা কিন্তু এখনো ফেজ 2 তে আছি, যদিও এটা আমাদের জন্য খুবই আশার খবর, কিন্তু এটা আমাদের শেষ কিন্তু আমাদের না, এখনো কিন্তু আমরা ফেজ 2 তে আছি, আমরা ফেজ 3 তে যাচ্ছি। এবং এটা যদি প্যান্ডেমিক না হতো তাহলে হয়তো বা ফেজ 3টা কিন্তু আরো অনেক পরে শুরু হতো, কিন্তু এখন আমরা যেটা করছি ফেজ 2 এন্ড ফেজ 3 কিন্তু আমরা একসাথে শুরু করেছি। আপনি যদি এই ভ্যাকসিনটার কথা চিন্তা করেন, যেটা নিয়ে আমরা আজকে এত খুশি, এত আনন্দ পাচ্ছি, এরা কিন্তু অলরেডি সাউথ আফ্রিকাতে এন্ড ব্রাজিলে কাজ করছে, এন্ড 5000 ভলান্টিয়ারকে কিন্তু তারা ওখানে দুটো দেশেই 5000 করে সেখানে কিন্তু তারা আবার শুরু করেছে। তখন যখন আমরা পাবো তখন কিন্তু আমরা আরো ডিটেইল জানবো। কিন্তু আপনি এটা চিন্তা করুন, মানুষ কত ইগার, হলে যে এত পর্যন্ত কিন্তু আমরা যাইনি, কিন্তু ভাইলটাও তৈরি হয়ে গেছে, কত ডোজ তৈরি করবে, কোন মেশিনে তৈরি করবে, শুধু তাই না, কিন্তু আমাদের জন্য আরেকটা আসার কথা আছে, নাকি এটা এক ধরনের মার্কেটিং? মানে ধরেন আপনি
56 দিন মাত্র সুযোগ পেয়েছেন। আমি আপনার কথা যতটুকু বুঝেছি, যতই দিন যাবে ততদিন এই যে যারা নাকি ভলান্টিয়ার করেছেন তাদের উপরে আপনারা খোঁজ খবর রাখবেন, বিজ্ঞানীরা অফকোর্স যারা বের করছেন, গবেষকরা, তারা খোঁজ খবর রাখবেন। যখন 1 বছর পার হয়ে যাবে, তারা হয়তো করোনায় আক্রান্ত হলো না, তখন আমরা বলতে পারবো যে 1 বছর আপনার ভিতরে এই অ্যান্টিবডিটা থাকবে। আপনি অথবা 5 বছর গেলে বলতে পারবেন 5 বছর। কিন্তু এরই মধ্যে ধরেন 100 কোটি বা 10 লক্ষ ভ্যাকসিনের জন্য ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। সেগুলো তো এক ধরনের এরকম একটা প্যান্ডেমিক অবস্থায় আমরা যেহেতু অসহায়, অনেক প্রিয়জন হারাচ্ছি, সেখানে এক ধরনের একটা সেলিং পয়েন্ট নাকি? সো আমার মনে হয় এখন যারা ভ্যাকসিন তৈরি করছে তারা কিন্তু যতটা না বোধহয় সেলিং পয়েন্টের কথা চিন্তা করছে, তারা তার সমপরিমাণ, আমি বলবো না যে তারা একদমই সবাই নিজের টাকা দিয়ে আমাদেরকে ভ্যাকসিনটা দিয়ে দিবে, কিন্তু আমরা বলবো যে বিকজ এই কথাটার সাথে কিন্তু আজকে এই আমাদের দুলাল ভাই যেটা বলেন তার সাথে একটা মিল আছে। আপনার এখানে আমি প্রথম দিকে কিন্তু আমি টক শোতে যখন আসি, তারপরে দ্বিতীয় বা তৃতীয় টক শোতে ছিল কিন্তু আমার এই আপনার সাথে, তখন কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে কোভিড আমাদেরকে যতই কষ্ট দিক অনেক কিছু শিখাবে। শিখানোটা হলো যে আমরা বুঝতে পেরেছি মানুষ একা থাকে না, মানুষ অন্য সবার সাথে থাকতে হয়। কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু সেটাকে প্রমাণ করেছে এটা বৃথা, আমাদের কথাটা মিথ্যা ছিল। কিন্তু আমি বলবো যারা ভ্যাকসিন তৈরি করছে তারা কিন্তু সত্যি চিন্তা করছে কত তাড়াতাড়ি ভ্যাকসিন করবে। ফাইজার কুড বি ডিফারেন্ট, GlaxoSmithKline could be different, কিন্তু দেয়ার আর কোম্পানি যে একটা যেটা আমরা ইউকেতে দেখছি, যেটা আপনি এম্পেরিয়াল কলেজে দেখছেন, তারা কিন্তু সবাই চিন্তা করছেন কত কম দামে ভ্যাকসিন দেওয়া যায়। তারা কিন্তু ভ্যাকসিনটা তৈরি করার আগেই তারা একটা এগ্রিমেন্ট সাইন করেছে সিরাম ইনস্টিটিউটের সাথে ইন্ডিয়াতে, যাতে করে ইন্ডিয়া কিন্তু যখন এই ভ্যাকসিনটা করবে এই সাবকন্টিনেন্টে দিতে পারবে, and that will be possibly 1/10 cost of the cost in UK। এবং ইন্ডিয়ানরা যেটা করেছে সিরাম ইনস্টিটিউট, ভাইল তৈরি করে রেডি করেছে, যেই দিনই হবে তারা ওই দিনই শুধু ফিল আপ করবে এবং আমাদেরকে দেবে। এবং আরো চিন্তা করবেন যে গ্যাভিও বসে আছে, কিন্তু আমি একটু বলি তাইলে এই কথাটা কেন আমাদের কাজটা হবে। অ্যাডভান্স মার্কেট কমিটমেন্টেরও কিন্তু একটা উদ্যোগ হয়েছে। অ্যাডভান্স মার্কেট কমিটমেন্টের আরেকটা কথা অন্য ভাইয়ের সাথে আমরা বলি যে আপনি 5 টাকা 2টা যদি ডিম কেনেন তাহলে এক রকমের দাম, আপনি যদি 1 ডজন কিনেন তাহলে এক রকমের দাম, আপনি যদি আরো বেশি কিনেন তাহলে দাম আরো কম। সো অ্যাডভান্স মার্কেট কমিটমেন্টটা হলো যে আমরা 10টা দেশ একসাথে গিয়ে, গ্যাভি কি করেছে সবাইকে ডেকে বলেছে এতগুলো দেশে আমি দিব, আমার এত বিলিয়ন ডোজেস লাগবে, তুমি বলো কত কম টাকা দিবা। সেইটা বলে সে অ্যাডভান্স মার্কেট কমিটমেন্ট করেছে, কিন্তু সেটা অনেক কম টাকায় পাবো এবং অনেকে সেখানে টাকা দিচ্ছে, ইনক্লুডিং বিল গেটস আমরা আশা করি। এবং একটা আছে আমাদের পার ক্যাপিটা ইনকাম যা, তাতে করে আমাদের বাংলাদেশে কিন্তু আমরা টাকা ভ্যাকসিনটা ফ্রি পাওয়া উচিত। সো আমি খুবই আশাবাদী, মানে ওইটা একটা আশাবাদী, কারণ ভ্যাকসিন পাওয়াটাই বড় কথা না, আমার দেশে আসবে কিনা ওইটা হলো আমাদের আরেকটা চিন্তা। জি, এটা একটা বড়, খুবই আশাবাদী, মানে আমাদের দেশে আসবে কিনা এবং কতদিন লাগবে, এবং সেখানে এই গ্যাবির এই যে কি বলবো সিন্ডিকেট অ্যাডভান্স মার্কেট কমিটমেন্টের মধ্যে বাংলাদেশের মতো একটি দেশ কনসিডারেশনের মধ্যে আছে কিনা সেগুলো শুনবো নিশ্চয়ই। আমাদের সঙ্গে আরও একজন অতিথি ডক্টর ফরহাদ আলী খান, তিনি যুক্ত হয়েছেন, অ্যাস্ট্রাজেনেকা ফার্মাসিউটিক্যালসের ডাইরেক্টর অফ এপিডেমিওলজি, যারা এটার সঙ্গে মানে যারা ক্লেম করছেন তাদের একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এবং আমরা খুবই গর্বিত ডক্টর ফরহাদ বাংলাদেশের সন্তান। ডক্টর ফরহাদ, যদি আমাদেরকে কোনো সুসংবাদ দিতে পারেন। ধন্যবাদ। আপনারা হয়তো ইতিমধ্যে আলোচনা করেছেন যে গতকাল যে পাবলিশ হয়েছে যে আর্টিকেলটি ল্যান্ডসেটে, পরপর 2টি আর্টিকেল পাবলিশ হয়েছে গতকাল। আমরা তখন শুনলাম, আমরা শুধু অক্সফোর্ড নিয়ে আলাপ করলাম, উহান প্রদেশে যে একটি, এবং আরেকটি গত 15 জুলাই একটি আর্টিকেল পাবলিশ হয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে, সেখানেও মডার্না ফার্মাসিউটিক্যালসে একটি ফেজ 1 ট্রায়ালের রিপোর্ট প্রকাশিত হয়েছে। কাজেই যে আলোচনাগুলো শুনলাম, আসলে যে ভ্যাকসিন যে রেস চলছে সারা বিশ্বে, সেখানে
4টি ভ্যাকসিন ক্যান্ডিডেট ফেজ 3 তে রয়েছে এবং একটি ভ্যাকসিন অলরেডি ক্যানসাইনোর ভ্যাকসিনটা হচ্ছে মিলিটারি ইউজ করছে অলরেডি। এখন সেক্ষেত্রে আমি আশাবাদী ফেজ 1 এবং ফেজ 2 ট্রায়াল রেজাল্টগুলো যেগুলো প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে আস্ট্রাজেনেকার কথা বলা হয়েছে যে প্রশ্ন আসে হয়তো এত শর্ট টাইমে কেন ভ্যাকসিন তৈরি করতে পারবে। আপনারা জানেন যে সবচেয়ে শর্টেস্ট টাইমে ভ্যাকসিন তৈরি করা হয়েছিল জিকা ভাইরাস, মাত্র 18 মাস লেগেছিল। এখন এছাড়া বাকি ম্যাক্সিমাম ভ্যাকসিন হয়তো আরো বেশি সময় লাগে। এখানে সবকিছুই হচ্ছে যদি ওই আমেরিকান যে একটা নতুন টার্ম ইউজ করা হচ্ছে অপারেশন ওয়ার্প স্পিড, আপনারা হয়তো যারা স্টার ট্রেক দেখেছেন এক সময়, যে ওয়ার্প স্পিড মানে হচ্ছে যে 1,86,000 বর্গ কিলোমিটারের থেকে বেশি বেগে যারা চলতে পারে তাকে স্পিডটাকে বলা হয় স্টার ট্রেকের শিপের। এখন সেই স্পিড আমরা আগাচ্ছি সারা বিশ্বে এবং আমেরিকান গভর্নমেন্ট আপনার 5টি ফার্মাসিউটিক্যালকে প্রোডাক্টকে অলরেডি তাদেরকে প্রণোদনা দিচ্ছে বিলিয়ন ডলারের কাছাকাছি। কাজেই এগুলো আগাচ্ছে খুব দ্রুত গতিতে এবং রেজাল্টগুলো যদি পজিটিভ হয়, ফেজ 1 ফেজ 2 রেজাল্ট যেহেতু প্রমিজিং এবং আশা করা যাচ্ছে যেহেতু এটা কি কমিউনিকেবল ডিজিজ, ইনফেকশাস ডিজিজ, এখানে আপনার এক্সপোজার টাইম লং টার্ম লাগে না। ফেজ 3 তে লং টার্ম এক্সপোজার টাইম লাগবে না, শুধু আমরা দেখবো লং টার্ম ফলো আপ করে সাইড এফেক্ট গুলো, পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কতক্ষণ সেটা দেখবো আমরা। সেই ক্ষেত্রে অলরেডি যে কথাটা একটু আগে শুনলাম যে বলা হয়েছে যে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে 0 to 14 ডেজ এর পর আপনার অ্যান্টিবডি লেভেল হাইয়েস্ট হয়, কিন্তু এখানে নিউ ইংল্যান্ড জার্নাল মেডিসিনের যে ট্রায়াল যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেখানে আপনি ফিগার রয়েছে, ফিগার নাম্বার 3, সেখানে দেখা হয়েছে যে ফেজ প্রথম দিন থেকে কিন্তু অ্যান্টিবডি সেকেন্ড ডে থেকে অ্যান্টিবডি ইনক্রিজ করা শুরু করে। কাজে ওখানে যে ল্যাগ টাইম রয়েছে, যে আপনি ভ্যাকসিন দেওয়া হলো এর মধ্যে 14 দিনের মধ্যে কি হয়তো অনেক সলিউশন আছে। যেমন একটা সলিউশন আপনি বলি যে এই ভ্যাকসিন নেওয়ার পরই হয়তো অনেকেরই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন জ্বর এবং অন্যান্য, কিন্তু একটা গ্রুপকে কিন্তু প্যারাসিটামল দেওয়া হয়েছিল অ্যাডভান্স, তাদের কিন্তু আর পার্শ্ব প্রতিক্রিয়া ছিল না, এটা মিটিগেট করা হয়েছে। এই যে অনেকগুলো পন্থা রয়েছে যে ভ্যাকসিনটাকে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত করা সর্বোত্তম চেষ্টা করা হচ্ছে, এটা পার্শ্ব প্রতিক্রিয়া ছেড়েও সময় উপযোগী হয়, কার্যকারিতা হয়, এফিকাসি হয়। এখন এই ভ্যাকসিনের প্রশ্ন রয়েছে যে কথাটা সবাই বলছে যে কখন আমরা পাবো এবং পেলেও কি যে ভ্যাকসিনের যে আমরা বলি এফেক্টিভনেস, যে কোনো জিনিসের ল্যাব বা আইডিয়াল কন্ডিশন আমরা এফিকাসি দেখি, কার্যকারিতা, কিন্তু সাধারণ জনগণের কতখানি এটা কতখানি কার্যকরী সেটা আমরা ফেজ 3 এবং ফেজ 4 এ পরে হয়তো দেখবো আর বেশি করে। কাজে সেগুলো এখনো দেখার বিষয়। আমি আশাবাদী সেজন্য যে এই ভ্যাকসিন নিয়ে বা কোভিড-19 নিয়ে সারা বিশ্বে একদিকে যেমন রয়েছে আশঙ্কা রয়েছে, আবার আশার কথা রয়েছে যে মানুষ মানবিক হচ্ছে। যেমন আমি যে কোম্পানিতে চাকরি করি সেখানে আমি একজন ডাইরেক্টর, অন্যতম ডাইরেক্টর, আমাদের অনেকজন ডাইরেক্টর রয়েছেন টেকনোলজিতে। আমরা গর্বিত এজন্য যে আমাদের কোম্পানির সিইও পাসকাল সিইও বলেছে আমরা এটা ভ্যাকসিনকে নন প্রফিট বেসিসে আমরা মানুষকে দেব। তার মানে হচ্ছে কি এই ভ্যাকসিন তৈরিতে খরচ লাগবে হয়তো $1 থেকে $2 হিসাব করা হয়েছে। আমি একটা ছোট্ট হিসাব দিই, যেমন আমেরিকান ইউএস গভর্নমেন্ট একটি কোম্পানিকে $1.76 বিলিয়ন প্রণোদনা দিয়েছে তাদের 100 মিলিয়ন ডোজ অ্যাডভান্স কেনার জন্য। তার মানে $16 পড়ছে পার ভ্যাকসিনে, মানে বাংলাদেশ থেকে $16 পার ডোজ। এখন যদি অ্যাভারেজ আর কি অ্যাপ্রক্সিমেট, কাজে ভ্যাকসিনের যে প্রাইসটা বেশি হবে না। এখন যে কথাটি বলা হলো যে প্রাইস না, আমরা ভ্যাকসিন পেলাম, কিন্তু সেটাকে ভালোভাবে মানুষের দ্বারে পৌঁছে দেওয়া, দুর্নীতি মুক্ত ভাবে সবাইকে ঠিকমতো ভাবে ইকুইটি ডিস্ট্রিবিউট করা, প্রায়োরিটি বেসিস যাদের দরকার তাদেরকে দেওয়া, এগুলো যদি ভ্যাকসিন প্ল্যান করতে হবে। সেই প্ল্যানটা যদি বাস্তবায়ন না হয়, কারণ বাংলাদেশ গভর্নমেন্ট, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু গত বছরই ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড পেয়েছেন এবং এটা কি বাংলাদেশে কিন্তু অবস্থান অনেক উচ্চতর। বিশেষ করে গ্যাভির কথা বলা হলো, কোভ্যাক্স ইনিশিয়েটিভ কথা বলা হলো, বা WHO বলেন, যারা অ্যাক্টর রয়েছেন আন্তর্জাতিক সংস্থা রয়েছেন, তারা কিন্তু খুবই বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল। তারা বাংলাদেশ একটি উদাহরণ, অনেক ক্ষেত্রেই আমরা অনেক কিছু এমডিজি এসডিজি গোল অনেক কিছু অ্যাচিভ করেছি। এখন যে কথাটা হচ্ছে যে আমি এই কথাটা বলার মূল কারণ হচ্ছে যে আমাদের যেমন সুইডেনে থাকি, এখানে আমাদের জনসংখ্যা মাত্র 1 কোটি 10 মিলিয়ন। এখানে কিন্তু আমাদের জন্য অলরেডি একজন ভ্যাকসিন কোঅর্ডিনেটর নিয়োগ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, প্রাইম মিনিস্টার দপ্তর থেকে, যিনি এখনই প্ল্যান করছেন কার জন্য ভ্যাকসিন লাগবে, বিভিন্ন কমিটির মাধ্যমে কত জন লোকের লাগবে, কারা প্রায়োরিটি পাবে, কিভাবে সাপ্লাই হবে, সাপ্লাই চেন সব বিল্ড আপ করছেন এখনই। এবং আস্ট্রাজেনেকা 400 মিলিয়ন ডোজ ইউরোপিয়ান ইউনিয়নকে দিবে। এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে সুইডেন মাত্র 8 মিলিয়ন ডোজ পেয়েছে। ধরেন 8 মিলিয়ন ডোজ আমাদের 4 মিলিয়ন লোকের জন্য হবে, 2টা ডোজ করে লাগলে। সবাই কিন্তু প্ল্যান করছে এখন। কাজে ভ্যাকসিন ব্যাপারে কিন্তু সবাই আশাবাদী। এবং অনেকে বলে যে গাছে কাটার গোপে তেল, আসলে তা না। আমি মনে করি যে বর্তমানে যেটা হচ্ছে যে ভ্যাকসিনটা হবে কাটা দিয়ে কাটা তোলার মতো, ভ্যাকসিন দিয়ে আমরা কোভিড দূর করবো। এখন
এই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে, যে করোনা প্রতিরোধের কার্যক্রম, এটা যত রাখতে হবে। ভ্যাকসিন আসা বসে থাকলে আবার রিল্যাক্স করলে হবে না। জি, আমরা এই করোনা প্রতিরোধের কার্যক্রমটা নিয়ে শুনবো। শুরুতেই আমরা ডাক্তার এহতেশামুল হক তার কাছ থেকে শুনছিলাম যে একেবারে সদ্য কয়েক ঘন্টা আগে যিনি পদত্যাগ করেছেন স্বাস্থ্য বিভাগের যিনি ডিজি, সেই পদত্যাগ নিয়ে কথা শুনছিলাম। এবং আপনি যখন নাকি ভ্যাকসিন নিয়ে কথা বলছেন, খুবই চমৎকার একটি লাইন আমি একটু টুকে রেখেছি, যে দুর্নীতিমুক্তভাবে ভ্যাকসিন সবার কাছে পৌঁছে দেওয়া। এই শর্তটা কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশের বেলায় নয়, শুধুমাত্র বাংলাদেশের বেলায় আপনি বলেছেন, এই সংখ্যাটার কথা বলেছেন। সেগুলো নিয়ে শুনবো। ডক্টর সীতেশ চন্দ্র বাসার আমাদের সঙ্গে আছেন। ডাক্তার চেষ্টা করে, কিন্তু তাকে প্রতিরোধ করার চেষ্টা করতে হয়। রাইট। ডাক্তার এহতেশামুল হক চৌধুরীও আছেন। আমি সে ভ্যাকসিন শুধু একটা যুক্তরাজ্য, অক্সফোর্ড একটা ক্লেম করলো বা চায়না একটা ক্লেম করলো, আর সঙ্গে সঙ্গে এই ভ্যাকসিন সফল হয়ে 2-4 মাসের মধ্যে বাজারে চলে আসবে, ব্যাপারটা কি অত সহজ কিনা? করোনার সময় অনেক ভালো জিনিস দেখছি, অনেক কিছু, অনেক নতুন কিছুরও তো মুখোমুখি। এই ভ্যাকসিন নিয়েও তো একটা আন্তর্জাতিক রাজনীতি চলবে, তাই নয় কি? এই প্রশ্নটা থাকলো একটা বিরতির পর। প্রথমে শুনবো ডক্টর সীতেশ চন্দ্র বাসারের কাছে, তারপর ডক্টর এহতেশামুল হক চৌধুরী। করোনা ভ্যাকসিন, এই শিরোনামে আমরা নিউজ আওয়ার এক্সট্রায় কথা শুনছি। আমাদের সঙ্গে আলোচকরা যারা আছেন, সমীর কে সাহা আছেন, চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। আমরা সুইডেন থেকে পেয়েছি ডক্টর ফরহাদ আলী খানকে, অ্যাস্ট্রাজেনেকা ফার্মাসিউটিক্যালসের ডাইরেক্টর অফ এপিডেমিওলজি। আমরা ডক্টর ইসমাত কবিরকে পেয়েছি, ইউকের জেরিয়াট্রিক মেডিসিনের স্পেশালিস্ট রেজিস্ট্রার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক এবং চেয়ারম্যান ডক্টর সীতেশ চন্দ্র বাসার আমাদের সঙ্গে আছেন। এবং আমরা শুরুতেই কথা শুনছিলাম বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BM এর মহাসচিবের ডক্টর এহতেশামুল হক চৌধুরীর। বিরতিতে যাবার আগে যে প্রশ্নটি ছিল, যেটা আসলে ডক্টর ফরহাদ আলী খান কথা বলছিলেন, যে ভ্যাকসিন যতটা না বিষয়, তার চেয়ে আমাদের জন্য ইস্যু হলো দুর্নীতিমুক্তভাবে ভ্যাকসিনটা সবার কাছে পৌঁছে দেয়া। ডক্টর সীতেশ চন্দ্র বাসার, তার মানে আমরা আসলে ভ্যাকসিনের চেয়েও এই করোনা পরিস্থিতি আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। বাংলাদেশের মানুষকে আগ্রহী কিনা যে এই করোনা বা স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনা নিয়ে অনেক বেশি বোধহয় খুশির খবর ছিল যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করতাম, তাই নয় কি? ডক্টর সীতেশ চন্দ্র বাসার, এই ভ্যাকসিনের সম্ভাবনা, আমাদের প্রাপ্তি, দুর্নীতিমুক্তভাবে ভ্যাকসিন সবার কাছে পৌঁছে দেওয়া, সব মিলিয়ে যদি মন্তব্য করেন। ধন্যবাদ সাহা, এটিএন বাংলাকে ধন্যবাদ। এটিএন নিউজ আমরা আজকে যারা প্যানেলিস্ট, এটিএন নিউজ এবং যারা আজকে আমাদের প্যানেলিস্ট আছেন, সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের যে আলোচকদের কথা থেকে এটা পরিষ্কার হয়েছে যে আপনার প্রথমে একটা দ্বিধা ছিল যে আমি ভ্যাকসিনটা দিয়ে 14 দিনের মধ্যে আমি প্রোটেক্টেড হলাম কিনা। সেটি কিন্তু আমাদের বক্তারা বলেছেন যে ভ্যাকসিন দেওয়ার 2 দিনের পরে কিন্তু আপনার অ্যান্টিবডিটা তৈরি হয়ে যাচ্ছে, এবং এটার সাধারণত এটা বোধহয় ওনাদের প্রোটেকশনটা আপনি বলছিলেন যে সঙ্গে সঙ্গে 2 দিনের মধ্যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সেটা নয়। আমি যতটুকু পড়েছি, মানে আমার মনে হয়, মানে আমি হয়তো ভুল বুঝেছি, একটু পরিষ্কার করে দিবেন। আমাদের সঙ্গে ডক্টর ইসমাত কবির এবং ডক্টর ফরহাদ দুজনেই আছেন, সমীর কে সাহাও আমাদেরকে যদি একটু কোথাও ভুল করে থাকি ঠিক করে দিবেন। 14 দিন পরে এটা ভ্যাকসিনটা কাজ করতে থাকবে, এমনটাই আমি পড়েছি। স্যার, জি ডক্টর সীতেশ। পিকে আসবে, কিন্তু অ্যান্টিবডি তৈরি হতে থাকবে, সেকেন্ড ডে থেকে তৈরি হতে থাকবে, একটা পিকে কনসেন্ট্রেশন তো তৈরি হতে হবে বডিতে, প্রোটেকশন লেভেল, সেটা তো প্রথম দিন থেকেই প্রোটেকশন হবে। তখন 2 দিনের পর থেকে আপনার যাবে। এবং এইটার মধ্যে আরেকটা জিনিস আছে, এই অ্যান্টিবডিটা যখন আপনার যদি রোগ প্রতিরোধ থাকে তখন প্রতিরোধ করবে, তারপরে এর একটা সেল মেডিয়েটেড
ইমিউনিটি বলা হয়, টি সেল মেডিয়েটেড ইমিউনিটি, সেটা মেমোরি সেল আকারে বডি থেকে যাবে। ভবিষ্যতে 1 বছর 2 বছর পরে যদি আপনি কোনো আবার এই করোনা ভাইরাস আক্রান্ত হন, তখন ওই মেমোরি সেলটাকে অ্যাক্টিভেট হয়ে আপনার ওখানে ধ্বংস। দিস ইজ দ্য স্ট্র্যাটেজি। তার মানে যদি আমি প্রশ্ন করি যে এটার ইমিউনিটিটা কতদিন থাকবে, সেটার উত্তর এই তো ইমিউনিটিটা 5 বছর থাকতে পারে, 10 বছর থাকতে পারে, লাইফ লং থাকতে পারে, বাট সেই স্টাডিটা সেই সাফিসিয়েন্ট টাইম এখনো দেওয়া হয়নি। এই যে সময়টুকু আপনি বললেন যে 56 দিন, যে প্রায় সেকেন্ড ফেজে যেটা হয়েছে এখনো পর্যন্ত 56 দিনই ওনারা মানে সুযোগ পেয়েছেন। জি, সুযোগ পেয়েছে, কেননা সেই জন্য এই যে ট্রায়ালে তো সাধারণত একটা 5 বছর 10 বছর 15 বছর সময় লাগে। ইউজুয়াল এভারেজ টাইম হচ্ছে 10 থেকে 12 বছর এভারেজ টাইম। তারপর হচ্ছে সেই সুযোগটা দিতে পারছি না প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে, এবং সেই জন্য কিছু কিছু জায়গায় একটু কাটল করা হচ্ছে রেগুলেটরি বডি এবং যারা গবেষক যারা তাদের সেই রেসপেক্টে। কিন্তু সবাই চাচ্ছে যে এইটি সেফলি যেন আসে, এবং মূলত এটা দেওয়ার পরে যেন সেফটি সাথে সাথে এফিকাসিটা যেন ঠিক থাকে, এই দুটো জিনিস আগে এনশিওর করছে, এবং সাথে সাথে লংজিভিটিটাও। এইটা হচ্ছে আমাদের বর্তমান যেটা অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে যেটা এসছে, যেটা 3rd ফেজে শুরু হয়েছে, যেটা দাদা বললেন যে ব্রাজিল এবং সাউথ আফ্রিকাতে, এবং ডক্টর ফরাদ যেটা বললেন ক্যানসিনো বায়ো যেটা চায়নাতে করেছে। চায়না আরো দুটো প্রতিষ্ঠান তারাও কিন্তু সেকেন্ড ট্রায়াল শেষ করেছে, তারা 3rd ট্রায়ালের দিকে আছে। ইন্ডিয়াও প্রথম দিকে আছে, ফার্স্ট ফেজের দিকে। অনেকগুলো প্রায় 19টার মতো ভ্যাকসিন প্রাইমারি ফেজ 1, 2, 3 রয়েছে। 3 দিকে মাত্র 3-4টে আছে, এই আপনার অ্যাস্ট্রাজেনেকার এবং মডার্নার সহ। তো সবটার উদ্দেশ্য কিন্তু একই। এবং আপনি যেটা বলছিলেন যে বিজনেস করা এই ভ্যাকসিনটার বিষয় দিয়ে, আমি মনে হয় না এখানে সমিতদা বলছিলেন যে এখানে বিজনেসটা মুখ্য নয়। এটা সবাই কিন্তু লো কস্টেই সব জায়গায় দিতে চাইছে, এবং সেখানে হচ্ছে যে এখন যে অবস্থাতে সকলকেই প্রোটেকশন করা, সকলকে যদি প্রোটেকশন করা হয়, তাহলে আন্তর্জাতিকভাবে ব্যবসাটা, তাহলে সব ধরনের ব্যবসাটা তখন উন্মুক্ত হবে, তখন সবাই প্রোটেক্টেড হবে। সেটাই সবাই এনশিওর করতে চাইছে, আগে সবাইকে প্রোটেকশন। আর এই ভ্যাকসিন যে কাজ একেবারে নিশ্চিতভাবে কাজ করবে, সেটা নিশ্চয়তা দেবার প্যারামিটারগুলো কি কি থাকবে, মানে এটা যদি স্যার একটু বুঝিয়ে দেন। মানে এই অক্সফোর্ডে বলি আর চায়নার ভ্যাকসিনই বলি, অথবা জার্মানি, অন্যান্য দেশ অনেকেই চেষ্টা করছে, একদিন তো হয়তো 3rd 4th ফেজ এগুলো সব পার করে আপনাদের সামনে বিশেষজ্ঞদের সামনে। জি জি, আমি বলছি নিশ্চয়তার প্যারামিটারগুলো কি হয় আসলে, মানে কাজ করবে। নিশ্চয়তার প্যারামিটার হচ্ছে যে কাজ করবে যে এখন তো আমরা হেলদি ভলান্টিয়ার্সের সাথে সাথে এখন যারা পেশেন্ট, যাদেরকে করোনা ভাইরাস ইনফেক্টেড হয়েছে, তাদেরকেও দিতে হবে, এবং দিয়ে দেখতে হবে যে পেশেন্ট গ্রুপে আসতে হবে এবার 3rd ফেজে। আচ্ছা, পেশেন্ট গ্রুপ, এবং সেই পেশেন্ট গ্রুপে দিয়ে যদি তাদেরকে প্রোটেক্ট করা যায়, তাহলে বোঝা যাবে যে না, এটা অ্যাকচুয়ালি এফিকেসি আছে। এফিকেসিটা এখন বুঝতে হবে। আচ্ছা, অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এটা প্রমাণিত। এখন আমি একটা কথা বলেছি, সেফটি অ্যান্ড এফিকেসি। এফিকেসি দিতে হবে কি হবে, যে রোগের বিরুদ্ধে কাজ করে কিনা। তো রোগের বিরুদ্ধে কাজ করে যারা ইনফেক্টেড কে দিয়ে যদি ওই এটা মারা যায়, তাহলে একটা জিনিস আর আসবে সেক্ষেত্রে। আর এখানে আমাদের সেই জায়গাটা আমরা যাচ্ছি না, আমরা দেখছি যে আগে প্রোটেকশনটা দিচ্ছি আমরা পেশেন্টদেরকে, মানে সুস্থ মানুষদেরকে। আমি একটু গ্লোবাল, মানে যদিও আপনারা সকলেই বলছেন, জি সকল বিশেষজ্ঞরাই বলছেন যে এখানে মূল উদ্দেশ্য এখানে বিজনেস নয়, এখানে সকলকে রক্ষা করা। অবশ্যই এরকম একটি প্যান্ডেমিকের অবস্থায় মানে মানবতার সঙ্গে এই অদেখা ভাইরাসের একটা যুদ্ধ, এবং নিশ্চয়ই মানবতা জয়ী হবে, সেখানে ব্যবসা লাভ ইত্যাদি নয়। কিন্তু তারপরেও দেশে দেশে এগুলো নিয়ে তো এক ধরনের রাজনীতি তো আছেই। আমরা গতকালই যেই খবরটি খুব ফলাও করে প্রচার করেছি, অর্থাৎ যে চায়না ভ্যাকসিনে অনেকখানি এগিয়ে গেছে, এবং ল্যান্সেটে তো চায়নার এই খবরও তো ছাপা হয়েছে একই সঙ্গে অক্সফোর্ডের সঙ্গে। কিন্তু আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার একটি খবর দিয়েছে যে বাংলাদেশ ফেজের যে ট্রায়ালটা, সেটার ব্যাপারে চায়না এখনো
অনুমতি পায়নি, অথচ গতকালকের খবর ছিল যে বাংলাদেশে নিযুক্ত যে চাইনিজ অ্যাম্বাসাডার তিনি এটা ভলান্টিয়ার করবেন শুরুতে। তো অর্থাৎ কিছু না কিছু প্রতিযোগিতা, কিছু না কিছু রাজনীতি তো রয়েছে। আমি ডাক্তার এহতেশামুল হক চৌধুরীর কাছ থেকে একটু এই রাজনীতি, আমরা যেটা আন্দাজ করছি, লে পার্সন, আমরা যেটা মনে করছি, চিকিৎসকরা, আপনারা বিশেষজ্ঞ এবং নেতারা, চিকিৎসক নেতারা কি মনে করেন? এখানে কি কোনো রাজনীতি নাই, আন্তর্জাতিক কোনো রাজনীতি নাই? ধন্যবাদ আপনাকে। আসলে এতক্ষণ আমি 4 জন বিজ্ঞানীর কথা শুনছিলাম এবং আমাকে মনে হচ্ছিল যে হংস মাঝে বকজ, মানে আমি এইসব বিষয়ে কিছুই জানি না, এবং আমাকে আরো মনে হয়েছে যে আপনি আমার প্রিয় সঞ্চালক, আপনিও আমার চেয়ে অনেক বেশি জানেন। এখন আপনার প্রশ্নের উত্তরে আমি যেটি বলছি, এই জায়গাটাই কিন্তু আমি কিন্তু অনেক আশাবাদী। যেমন আমরা অনেক আশার কিন্তু ইঙ্গিত পাচ্ছি। প্রথম আমি যেটা বলি সেটা হলো আমাদের যে প্রধানমন্ত্রী, তিনি কিন্তু আন্তর্জাতিকভাবে অনেক সমাদৃত এবং অনেক উঁচু মানের একজন রাষ্ট্রীয় নেতা। তার কিন্তু অনেক প্রভাব রয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। তিনি কিন্তু শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, আন্তর্জাতিক পলিটিক্সে হি ইজ অলসো এ ফ্যাক্টর, এবং বাংলাদেশ ইজ অলসো এ ফ্যাক্টর, সেখানে তার প্রভাব রয়েছে। নাম্বার 2 হলো উনি কিন্তু ভ্যাকসিন হিরো হিসাবে উনি অলরেডি ডিক্লেয়ার্ড হয়েছে, পুরস্কার পেয়েছেন। অর্থাৎ আমাদের বাংলাদেশে যে ইপিআই যে ভ্যাকসিন, এটা কিন্তু সারা পৃথিবীতে, এবং সেখানে দেখেন আমরা যে সংকেতগুলো পাচ্ছি, গেভি একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তারা মূলত ওই ভ্যাকসিন নিয়ে কাজ করে, তারা আমাদেরকে হেল্প করে। তারা কিন্তু অলরেডি আমাদের ইপিআই যারা আছে লোকজন, তাদেরকে একটা প্রকারান্তরে ট্রেনিং দেওয়ার বা একটা প্রস্তুতি নেওয়ার তারা কাজ করছে। আর আরেকটা চমৎকার বিষয় যেটা হলো আমাদের নতুন যে স্বাস্থ্য সচিব, তিনি আজকে বলেছেন যে আইসিডিডিআরবি বা বিএমআরসি এখানে অনুমতি দিচ্ছে, আইসিডিডিআরবি এখানে তৃতীয় মাত্রার পরীক্ষা করবেন চায়না। এটা অনেক বড় বিষয়, এটা রাষ্ট্রীয় লেভেলে সিদ্ধান্ত হবে। অর্থাৎ টোটাল জিনিসটাই বিং মনিটরড বাই দি হাইয়েস্ট লেভেল অফ দি গভর্নমেন্ট, এটাই উনি ইঙ্গিত দিলেন। মানে এটা এত মাইক্রো লেভেলের এই দুইটি প্রতিষ্ঠান, সুতরাং যেখানে রাষ্ট্র টু রাষ্ট্র, আমার মনে হয় আমাদের চায়নার প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যিনি সরকার প্রধান আছেন, তিনি আমার প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন, then they will come to a consensus, then it will come to the ICD-10 আসুক, আগে এমআরসি অনুমতি জারি করার তিনি করবেন। আরেকটা বিষয় যেটা হলো ইঙ্গিত আমরা যেটা পেলাম, সেটা হলো শুধু চায়না নয়, শুধু ইংল্যান্ড নয়, অনেকগুলো দেশ, আপনারা শুনছেন ইতো বছরে 100-র উপরে 124টা দেশ এগুলো নিয়ে ট্রাই করছে। সুতরাং শুধুমাত্র ব্যবসার জন্য কিন্তু কম্পিটিশন তো হবেই, আবার এই ভ্যাকসিন বিক্রি করে যে ব্যবসা হবে তা কিন্তু নয়। ভ্যাকসিনের মাধ্যমে সারা পৃথিবীর সকল মানুষকে যদি আমি রোগমুক্ত করতে পারি, তাহলে আন্তর্জাতিক যে অন্যান্য ব্যবসাগুলো সেগুলো কিন্তু চলমান থাকবে। এই করোনার কারণে কিন্তু আন্তর্জাতিক ব্যবসা মুখ থুবড়ে পড়ে রয়েছে। এখন পৃথিবী কিন্তু এক একটা দেশ নয়, ইট ইজ এ গ্লোবাল ভিলেজ। সুতরাং সবকিছুই কিন্তু সমন্বিত ভাবে চিন্তা করতে হবে, এবং আমার মনে হয় আমরা নিশ্চিত আমরা টিকার একটা অংশীদার হব এবং দ্রুততম সময়ের মধ্যে। আরেকটা জিনিস বলি, আমাদের আগেকার যে সায়েন্টিস্টরা ছিল তাদের চেয়ে আমাদের বর্তমান সায়েন্টিস্ট কিন্তু অনেক স্মার্ট, তারা অনেক দূরদর্শী, এবং প্যান্ডেমিক সিচুয়েশনে তারা ক্রেজিলি দে আর ইনভলভড ইন দি সায়েন্স, এবং তারা দ্রুততম সময়, আপনি দেখেন সেদিন আসলো করোনা, আমরা যদি ধরেন এই বছরের শুরুতে বা ডিসেম্বর লেট লাস্ট ইয়ার, আমার অক্টোবর নভেম্বরে আমাদের চলে আসবে, ইট ইজ এ ম্যাটার অফ অনলি 1 ইয়ার। সেখানে এই বিজ্ঞানীরাই বলতে পারবে আগের ভ্যাকসিন গুলো কত। That means the world has progressed very much forward, এবং the scientists are more forward and more smarter than the world itself. জি, অনেক ধন্যবাদ। থাকবেন, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পরে আমি আবার ডক্টর ফরহাদ আলী খান আপনার কাছে যেতে চাই। ডক্টর ইসমাত কবিরও মন্তব্য করবেন, অনেক একেবারে স্পেসিফিক প্রশ্ন আছে আপনাদের কাছে। করোনা ভ্যাকসিন আমাদের আজকে নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম। ডক্টর ইসমাত কবির, একটু যদি জানতে চাই এই অক্সফোর্ডের ভ্যাকসিনের সঙ্গে আর ফ্রন্ট রানার আর কারা কারা আছে, কাদেরকে মনে করেন আপনি? তা আমি ধন্যবাদ, এটা খুব ভালো প্রশ্ন। আমি বলবো, আমি
সাথে সাথে ইম্পেরিয়াল কলেজের কথা বলতে চাই, যেটা ইতিমধ্যে আলোচনা এসেছে। ইম্পেরিয়াল কলেজের যে ভ্যাকসিনটা, সেটা আরো অগ্রসর প্রযুক্তি আমি বলবো। এটাতে ব্যবহার করা হয়েছে, আমরা ওখানে একটা ভ্যাকসিন হিসেবে একটা ভাইরাস ব্যবহার করেছি, এখানে কিন্তু ভাইরাস ব্যবহার করা হচ্ছে না। আমরা শুনেছি যে ভাইরাসের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল আমরা প্রযুক্তির মাধ্যমে চেঞ্জ করে দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে শুধু জেনেটিক ম্যাটেরিয়ালই ব্যবহার করা হচ্ছে, এবং সেই জেনেটিক ম্যাটেরিয়ালটা হচ্ছে সেলফ অ্যাম্পলিফাইং SARNA। যে আরএনএ এর মধ্যে জেনেটিক থাকবে এবং সেই স্পাইক প্রোটিন তৈরির মন্ত্র দেওয়া থাকবে, এবং সে নিজেই নিজেকে বিবর্ধিত করবে, সেলফ অ্যাম্পলিফাইং। এটা হলো ইম্পেরিয়াল কলেজের, এবং এটা এত চমৎকার একটা ভ্যাকসিন হবে। শুধু আমি একটা উদাহরণ দিচ্ছি, যে 1 বোতল মানে 1 লিটারের একটা বোতলের মধ্যেই 20 লক্ষ ডোজ ভ্যাকসিন তৈরি করা যাবে। এবং এটার কাছাকাছি যে মডার্ন ভ্যাকসিনটা, mRNA ভ্যাকসিন, যেটাও একটা আরএনএ ভ্যাকসিন, সেটাও ফেজ 3 তে আছে, এটাও একটা সম্ভাবনা ভ্যাকসিন, এবং এটা নিয়েও যুক্তরাষ্ট্রের বিপুল সম্ভাবনা রয়েছে। সেটাও কিন্তু সেটার থেকে এটা 1000 ভাগের 1 ভাগ খরচ পড়বে বলে ইম্পেরিয়াল কলেজ বলছে। সেই সাথে আমি মডার্নার কথা বলতে পারি, ক্যানসিনোর কথা অলরেডি ডক্টর ফরহাদ বলেছেন, যেটা চায়নার একটা ভ্যাকসিন। এছাড়া সিনোভ্যাক বায়োটেকেরও একটা ভ্যাকসিন, যেটা পুরনো প্রযুক্তিকে ব্যবহার করে তৈরি করা হয়েছে, সেটারও অনেক সম্ভাবনাময় ফেজ 3 চলছে। এবং এছাড়াও বিভিন্ন দেশে আমি বলতে পারি আপনাকে যে 200-রও বেশি ভ্যাকসিন প্রি ক্লিনিক্যাল স্টেজ হচ্ছে, তার মধ্যে 24টা আছে ক্লিনিক্যাল ফেজে, এর মধ্যে 4টা চলে এসেছে ফেজ 3 তে। তো ভ্যাকসিনের অনেক আমরা দেখবো যে অনেকগুলো আছে, এবং এর মধ্যে আমরা সেগুলো পছন্দও করতে পারবো, এই হচ্ছে কথা। মানে আমাদের চয়েস থাকবে, ভ্যাকসিন মোটে এখন পাচ্ছি না, আমরা পরে চয়েস মানে পছন্দ করে নিতে পারবো। এই ক্ষেত্রে ডক্টর সমীরকে সাহা, জি আপনি অ্যাড করবেন আমি জানি, ডক্টর সমীরকে সাহা, আমি একটু বাংলাদেশের অবস্থাটা একটু জানতে চাই আপনার কাছে। বাংলাদেশেও কিন্তু এরই মধ্যে আপনি জানেন যে বেশ কিছুদিন আগে ভ্যাকসিন উদ্ভাবনের দাবি করেছে, এবং এটা নিয়ে আলোচনাও হয়েছে বেশ, বায়োটেক লিমিটেড। এটা নিয়ে একটু আপনি আমাদের বাংলাদেশের একজন খুব স্বনামধন্য গবেষক হিসেবে এটার সম্ভাবনাটা একটু আমি আপনার কাছে জানি, যতটুকু আমরা পড়েছি, যতটুকু আপনি জেনেছেন, সেখান থেকে 3টি বা 5টি র্যাবিটের উপরে মাত্র ট্রায়াল করা হয়েছে, ওইটুকুই প্রেস কনফারেন্স করে অনেকটা একেবারে অনেক বেশি আলোচনা হয়েছে এই বিষয়টি নিয়ে কিছুদিন আগে। সো থ্যাংক ইউ। মানে ব্যাপার হচ্ছে যে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করেছি ওই জিনিসটাকে, তার কারণ হলো যে অ্যাটলিস্ট সাহস করে তো বলতে পেরেছে আমরা ভ্যাকসিন তৈরি করবো, এবং র্যাবিটের মধ্যে ওইটাকে ঢুকিয়ে অ্যান্টিবডিটা তো তৈরি হয়েছে, হওয়ার পরে আপনি হয়তো বা ছোট একটা টেস্ট টিউবের মধ্যে হোক বা কোথাও জায়গা হোক, সেখানে দেখলেন যে আপনার অ্যান্টিজেন যেটা আছে সেটাকে সে নিউট্রালাইজ করতে পারলো। তারপরে ভ্যাকসিন তো বহু দূরের ব্যাপার, কারণ হলো যে আমাদের সো আই এম নট এক্সপেক্টিং যে এই ভ্যাকসিনটা আমরা কোনো সময় পাবো এবং আমাদেরকে হেল্প করতে পারবে। বাট আমি মনে করি যে বাংলাদেশের একটা যদি কোনো একটা অর্গানাইজেশন, কিন্তু আনফরচুনেটলি আমি এই কোম্পানিটার অনেক যে নাম শুনেছি তা না, এবং তাদের কি কি ফ্যাসিলিটিস আছে তাও জানি না, কিন্তু সাহসটা করতে হবে। আমি জাস্ট মানে আপনি সাহসটাকে অ্যাপ্রিশিয়েট করছেন। আমরা তো অনেক সময় সাহসকে দুঃসাহসও বলি, যেটা আমাদেরকে ফরহাদ আলী খান বলেছিলেন যে অনেক কিছু আমরা এক্সপেরিয়েন্স করছি, বিশেষ করে এই স্বাস্থ্য খাতে এই করোনা এসে অনেক কিছু চোখের সামনে পরিষ্কার করে দিয়েছে, যেটা আছে সেটা নেই হয়ে যায়, যেটা নেই সেটাও আছে হয়ে যায়। এরকম একটি অবস্থায় ধরেন কারো একদমই এই জাতীয় কোনো অভিজ্ঞতা নেই, কখনো কিছুই করেনি, কিন্তু হয়তো কিছু যে কোম্পানিটি দাবি করেছে তাদের আসলে মাদার কোম্পানি নিয়ে তো অনেক ধরনের প্রশ্ন আছে। তারা এসে যখন নাকি একেবারে ফ্রন্ট লাইনে এসে ভ্যাকসিন আবিষ্কারক হয়ে যায়, তখন আমাদের লেপার্সনদের এরকম প্রশ্ন থাকে যে ভ্যাকসিন বের করার জন্য কি কোনো প্রোটোকল দরকার হয় কিনা, আগে কোনো পূর্ব অভিজ্ঞতা থাকতে হয় কিনা। আর আমি যতটুকু খবর নিয়েছি তারা এখনো পর্যন্ত, এটি একটি নতুন কোম্পানি, যে কেউ এসে ফট করে বলে ফেলতে পারে কালকে কি এটি নিউজ একটা ভ্যাকসিন নিয়ে 3টি ইঁদুরের মধ্যে আমাদের বিশ্ব দরবারে আমাদের ইমেজটাকে কি খুব ভালোভাবে নেবে?
ডক্টর সাহা, জি ওখানে আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। জি, আপনি যেটা বলছেন যে এটা প্রথম কোম্পানি, আপনি নাম জানেননি, এই কথাটা ঠিক নয়। না এই প্রতিষ্ঠানটি আগে থেকেই, এটা তো প্যান্ডেমিক সিচুয়েশনে তারা এটা করেছে, এর আগে থেকেই তারা মনোক্লোনাল অ্যান্টিবডি এবং এই ধরনের বায়ো টেকনোলজি প্রোডাক্ট বা বায়োসিমিলার প্রোডাক্ট তারা অনেক আগে থেকে তৈরি করা শুরু করেছে বাংলাদেশেই। আচ্ছা এবং কিছু কিছু প্রোডাক্টের অলরেডি ক্লিনিক্যাল আচ্ছা, ট্রায়ালে কোনো ভ্যাকসিনের আমরা চলে গেছে মানে তারা, এই এবং সিআরওর মাধ্যমেই তারা করেছে সেগুলো। আচ্ছা এবং আমরা যেহেতু জানি সেই জন্য কথাটা বলছি। আচ্ছা, অনেক ধন্যবাদ শুনতে দেবার জন্য। বিএমআরসি আর ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমেই তারা গেছে। আমরা ধন্যবাদ জানাই যে তারা প্রি ক্লিনিক্যাল স্টেজে তারা রয়েছে, ক্লিনিক্যাল স্টেজের অনেক পিছনে রয়েছে তারা, অ্যাটলিস্ট তারা একটা ইনিশিয়েটিভ নিয়েছে, আমরা সেটুকুই ধন্যবাদ জানাই। যেটা তারা ইনিশিয়েটিভটাকে ধন্যবাদ জানাচ্ছেন, কিন্তু সেটা কোনো আমাদের অনেক কিছু তো জানা নেই, কিন্তু তারা অনেক অনেক টাকা খরচ করে এটা এস্টাবলিশমেন্ট করেছে শুধুমাত্র বায়োটেক প্রোডাক্ট তৈরি করবার জন্য। আচ্ছা, বায়োটেক প্রোডাক্টের সঙ্গে ভ্যাকসিনের মানে বোধহয় খুব কাছাকাছি সম্পর্ক, না? একেবারেই সম্পর্কিত, যেটা ডক্টর ইসমাত বলছিলেন যে এই অ্যাডেনো ভাইরাসের মধ্যে টেকনোলজি দিয়ে ঢুকাতে হয়, দ্যাট ইজ বায়োটেকনোলজি কল্ড, ওকে, বায়োটেক প্রোডাক্ট, এই জন্য এটাকে বায়োটেক বলা হয়। আচ্ছা, সেটা ওকে, আমরা তো তাহলে আশাবাদী হতেই পারি এই রেসে, অর্থাৎ ভ্যাকসিন আবিষ্কার করা 200টি দেশের মধ্যে বাংলাদেশও আছে। অনেক বেশি গর্বিত আমরা। জি ডক্টর সমীর, যোগ করবেন। আমি একটা মিনিট বলি। একটা মিনিট হলো যে আমি যদি এটা তারা নাও পারে, আমি এক্সাম্পল দিই, ইন্ডিয়াতে অনেকগুলো কোম্পানি আছে, তারা কিন্তু ভ্যাকসিন তৈরি করে, তাদের ভ্যাকসিন কিন্তু আমরাও কিনি, বাংলাদেশও কিনে, এবং তাদের মধ্যে তারা কিন্তু নিজেরা ভ্যাকসিন আবিষ্কার করে না। তারা হয়তোবা যখন আমেরিকা সবাই করে ফেলে, তখন তারা ওই ভ্যাকসিনটাই নিজেরা আবার তৈরি করে, তখন সেটা আবার আমাদের কাছে বিক্রি করে, অনেক কম দামে থাকে, নতুন টেকনোলজি না, ম্যানুফ্যাকচার করে, মানে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করা আর কি। জি, প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করে। তো তাতে করে হয় কি, এখন যদি কোনো একটা কোম্পানি, এই কোম্পানিটা পারবে কিনা জানি না, কিন্তু আমাদের ইনসেপ্টার থেকে শুরু করে পপুলার, এরা কিন্তু চেষ্টা করছে। আমি মনে করি যে এরা সেই তুলনায় একটু বেশি সাহসটা নিয়েছে আর কি। আমাদের আশাবাদী, যদি আমরা এই প্রোডাক্টটাও করতে পারি, তাহলেও হয়তো বা আমাদের অনেক উপকার হবে। তো দেখা যাক কারো সাহসটা হয় কিনা। আমরা সাহসের জন্য অনেক অভিনন্দন, অভিবাদন। ডক্টর ফরহাদ আলী খান, একেবারে হাতে খুব সময় কম, শেষ কি যোগ করবেন, এক লাইন? আমি যোগ করতে চাচ্ছিলাম যে কথাটি বলা হচ্ছে যে বায়োটেকের ব্যাপারে বলা হচ্ছে যে আমি আশাবাদী যারা এখানে রয়েছেন, কারণ 200 বছর আগে যখন রবার্ট জেনার ভ্যাকসিন নিয়ে উনি গবেষণা করেছিলেন, এখন আমাদের বিজ্ঞান অনেক উন্নত হয়েছে। বাংলাদেশে যদি কেউ উদ্যোগ নেয়, আমি মনে করি তাকে সাধুবাদ দেওয়া উচিত, তবে এটার কন্ট্রোল ব্যাপারগুলো দেখা উচিত, নিয়ন্ত্রণ সংস্থা ভালোভাবে দেখা উচিত। আর যে কথাটি আমি বলতে চাই যে 4টি ভ্যাকসিন অলরেডি যে ফেজ 3 রয়েছে, এবং ফেজ 1-এ ফেজ 4-এ অলরেডি মানে ব্যবহার হচ্ছে একটা ভ্যাকসিন, ক্যান্সার ভ্যাকসিন হচ্ছে মিলিটারি ব্যবহার করছে। আমি আশাবাদী সর্বক্ষেত্রে এই জন্য যে হয়তো দেরি হবে, আমরা হয়তো ডিসেম্বরে পাবো না ভ্যাকসিন। এখানে অনেকে বলা হয়েছে, বরিস জনসন বলেছে যে ভ্যাকসিন হবে ক্রিসমাস গিফট ইউকে জনগণের জন্য। আমি পত্রিকা পড়েছি, আমরা হয়তো ক্রিসমাস গিফট দিতে পারবো না, তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করবো যে আগামী নববর্ষের গিফট হিসেবে যদি ভ্যাকসিনটা প্ল্যান করা বাংলাদেশের জন্য। আচ্ছা, আমার আসলে শেষ প্রশ্ন এটাই ছিল। আমি ভেবেছিলাম যে একেবারে আমরা যতটাই মানে সায়েন্টিফিক আলোচনা, ভ্যাকসিন ইত্যাদি, অ্যান্টিবডি, নানান রকমের খুব কি বলবো যে বৌদ্ধ অবুদ্ধ অনেক টার্মিনোলজি এখানে উচ্চারণ করেছি, কিন্তু সাধারণ মানুষ শুধু জানতে চাইবে যে যাই হোক না কেন আমরা কবে পাবো, সেই কবে পাওয়ার ইঙ্গিতটা ডক্টর ফরহাদ আলী খান আমাদেরকে একটু জানালেন। সেটা অক্সফোর্ডেরই হোক আর অন্য যে কোনো জায়গারই হোক, হয়তোবা আগামী নববর্ষে আমরা কোনো না কোনো ভ্যাকসিন পাবো। তার আগে পর্যন্ত তো আমাদের বাধ্যতামূলকভাবে মাস্ক আমাদের পরতেই হবে, সেটা ভ্যাকসিন পাই আর না পাই, এরকম একটি নির্দেশনা আজকে এসেছে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সরকার প্রধান, যিনি এরকম একটি নির্দেশনা দিয়েছেন। আমরা অন্তত স্টেপ বাই স্টেপ আগাই। ভ্যাকসিনের জন্য অপেক্ষার আগে পর্যন্ত এক মুহূর্ত আমরা অপচয় করব না, অবহেলা করব না, সব সময় মাস্ক ব্যবহার করব এবং স্বাস্থ্যসম্মত যাতে মাস্কটা আমাদের খুলতে না হয় সেজন্য আমাদের সকলের তরফ থেকে একটা অনুরোধ বরাবরই আমরা করি। আপনারা কাপড়ের তৈরি ডাবল লেয়ার বা ট্রিপল লেয়ার মাস্ক ব্যবহার করুন, যেটি ধুয়ে ব্যবহার করা যায়, যেটির জন্য আপনার বারবার করে
খরচ হবে না এবং করোনা খুব সহজে এসে আপনাকে জাপটে ধরতে পারবে না। সবার জন্য শুভকামনা থাকলেও ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, মাস্ক ব্যবহার করবেন।